হ্যালো গাইস, আমি রাতুল। তো আজকে আমরা রিভিউ করবো রেসলমেনিয়া 31 এ। এটা বলা যায় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রেসলমেনিয়া এভার। যদি এখন আমরা রেসলমেনিয়া 32, 34, 35, 36 এর হিস্ট্রি দেখি, তবে এদের থেকে অনেক বেশি হাইপ ক্রিয়েট করেছিল রেসলমেনিয়া 31। ইভেন দো রেসলমেনিয়া 32 এর কাছে ম্যাসিভ অডিয়েন্স ছিল প্রায় 1 লাখের মতো, কিন্তু তারা ওই পরিমাণ হাইপ ক্রিয়েট করতে পারেনি যতটা হাইপ ক্রিয়েট করেছিল রেসলমেনিয়া 31। এবার যদি আমরা রেসলমেনিয়া 33 এর কথা বলি, তো রেসলমেনিয়া 33 মেইন ইভেন্টে আমরা ওয়ান অফ দ্য স্যাডেস্ট মোমেন্ট দেখতে পাই, যেখানে আন্ডারটেকারের স্ট্রিক ভেঙে গিয়েছিল। প্রায় দীর্ঘ 31টা ম্যাচ লাগাতার জিতার পর সে হেরে যায় ব্রক লেসনারের কাছে। কিন্তু রেসলমেনিয়া 31 অ্যাকচুয়ালি দি বেস্ট রেসলমেনিয়া এভার। ওয়াই? ওর উপরে আজকে আমরা কথা বলবো। এই রেসলমেনিয়া তো অত বড় শো ছিল না, কিন্তু মাত্র 7টি ম্যাচ ছিল, কিন্তু এই 7টি ম্যাচ যথেষ্ট ছিল এই 31 কে একটি গ্রেট স্টোরি দেওয়ার জন্য। এবং এই 7টি ম্যাচই রেসলমেনিয়া 31 কে দি হিস্টোরিক রেসলমেনিয়া বানিয়ে দিয়েছে। তো চলেন শুরু করা যাক মেইন ভিডিও। তো গাইস, মেইন কার্ডে যে ম্যাচটি শুরু হয়েছিল এট দি উইনিং নাইট, সেটি ছিল ড্যানিয়েল ব্রায়ান, আর্থুর, ডিন অ্যামব্রোস, লুক হার্পার, ডলফ জিগলার এন্ড স্টারডাস্ট এর মধ্যে দি ল্যাডার ম্যাচ ফর দি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এন্ড ইটস দি গ্রেটেস্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ফর দি হিস্ট্রি অফ রেসলমেনিয়া, যেখানে আমরা অনেক দুর্দান্ত স্পট দেখতে পেয়েছিলাম। এই ম্যাচটি জিতেছিল ড্যানিয়েল ব্রায়ান, এবং এমন লাগতেছিল যে এই ম্যাচটি দি লাস্ট মোমেন্ট হবে ড্যানিয়েল ব্রায়ানের জন্য এক রেসলমেনিয়ায়, এবং এর জন্যই এটাকে অনেক সুন্দরভাবে দেখানো হয়েছিল। এর পরের ম্যাচটি ছিল রেন্ডি অর্টন এবং সেথ রলিন্স এর মধ্যে। দিস ওয়াজ দ্য গুড ম্যাচ, নো দিস ওয়াজ দি গ্রেটেস্ট ম্যাচ। এই ম্যাচটা ভালো ছিল কারণ এই ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মোমেন্ট অফ রেসলমেনিয়া অর প্রবাবলি দি বেস্ট আর্কে অফ অল টাইম। এদের রাইভালরি অনেক আগে থেকে চলতেছিল, এই জন্য এটিকে টানতে 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 এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। কিন্তু ভাই, এখানে যখন রেন্ডি অর্টন সেথ রলিন্সকে আরকে ওটা দেয়, উফ কি মোমেন্ট ছিল এটা ভাই, কি মোমেন্ট ছিল। এই আরকে ওর পরেই সেথ রলিন্স ম্যাচটি হেরে যায়, এবং এটা স্বাভাবিক যে এত বেস্ট আরকে ওর পরে কেউ উঠে দাঁড়াবে এবং রেন্ডি অর্টনকে হারাবে, এটা কখনোই সম্ভব না। এই জন্য এই ম্যাচটি রেন্ডি অর্টন জিতে যায়, এবং আমার মনে হয় না এই ম্যাচটা বা আরকে ওটা কখনো কেউ ভুলবে। এরপরে ম্যাচটি ছিল ট্রিপল এইচ ভার্সেস স্টিং এর নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ। অলমোস্ট 20 মিনিটের ক্লাসিক ম্যাচ ছিল এটি। স্টিং এর ডাব্লিউডাব্লিউই তে ডেবিউ ম্যাচ ছিল এটি, এই জন্য অনেক বেশি হাইপ ক্রিয়েট হয়ে গেছিল এই ম্যাচটির জন্য। দুই সুপারস্টার এন্ট্রি এই ম্যাচটিতে অনেক বেশি ভালো ছিল। ট্রিপল এইচের এন্ট্রিটাও ছিল কোন একটি মুভি রিলেটেড, আই থিঙ্ক আর্নল্ডের কোন একটি মুভি আসতেছিল, ওটা রিলেটেড ছিল ওর এন্ট্রি। এবং স্টিং এর তো আলাদা একটা ঢোল বাজতেছিল ম্যাচটিতে। ম্যাচ তো দুইজনে ভালোই মারামারি করতেছিল, কিন্তু মজা তো তখন আসলো যখন ডিএক্স আসে এখানে, এবং ডিএক্স কে অ্যাটাক করার জন্য স্টিং এর পক্ষ থেকে এনডব্লিউও আসে, এবং যে নস্টালজিয়া মানুষ দেখার জন্য অপেক্ষা করতেছিল, এটা অবশ্যই সবাই দেখে ফেলেছে। হাউএভার এভরিবডি ইজ ওয়ান্টিং টু যে ম্যাচটা যেন স্টিং জিতে, কিন্তু আমরা সবাই জানি যে ট্রিপল এইচের জিতা এক দিক থেকে নিশ্চিত ছিল। এবং অফকোর্স এই ম্যাচটি যে ট্রিপল এইচ জিতার পর দুইজনে স্পোর্টম্যানশিপও দেখাইছিল, ডিএক্স এবং এফডব্লিউ এর মধ্যে একটি রিউনিয়নও দেখা গিয়েছিল। এরপর আমরা জন সিনা এবং রুসেফের একটি ম্যাচ দেখতে পেয়েছিলাম ফর দি ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ। ভাই সত্যি কথা বলতে রুসেফ আমার অত ফেভারিট ক্যারেক্টার না, মোটামুটিও না, একদম নিচের দিকে রুসেফকে রাখি আমি। কিন্তু যেভাবে রুসেফ একটার পর একটা ম্যাচ না হেরে যাচ্ছিল, জন সিনার জন্য খানিকটা চ্যালেঞ্জ ছিল এই ম্যাচটি জিতা। এবং রুসেফ তো এই ম্যাচে ট্যাঙ্ক নিয়ে চলে আসছিল যে জন সিনাকে উড়াই দিবে, এবং এই ট্যাঙ্কটি আনার পর রুসেফ কোনো কিছু করতে পারে নাই বা কোনো কাজে আসে নাই, কারণ এরপর সে জন সিনার কাছে হেরে যায় ম্যাচটি। অ্যান্ড দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট এন্ডিং ফর রুসেফ, কারণ যেভাবে তিনি একটির পর একটি ম্যাচ না হেরে আগাচ্ছিলেন, এবং এখানে আসে তার এই জিনিসটি ভেঙে যায়, এবং সে প্রবাবলি বা মেবি ফার্স্ট ম্যাচ হারে জন সিনার কাছে এখানে, তাও আবার এত বড় স্টেজে আসে। এরপর জন সিনা ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ জিতে, এবং এরপর আমরা সবাই জানি যে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপ কত লাইন আপে চলে এসেছিল জন সিনা জিতার পর। পরের ম্যাচটি ছিল ব্রে হোয়াইট এবং আন্ডারটেকারের মধ্যকার। দিস ম্যাচ ইজ কোয়াইট ইন্টারেস্টিং বিকজ তো ভাবতে পারে নাই যে আন্ডারটেকার আবারও রিংয়ে আসবে মারামারি করার জন্য, কারণ যেভাবে গত রেসলমেনিয়ায় তার স্ট্রিক ভেঙে যায় ব্রক লেসনারের কাছে হেরে, সেও বলেছিল যে সে আর মারামারি করবে না। কিন্তু ইয়েস, আমরা আবারও আন্ডারটেকারের ম্যাচ দেখতে পাই। প্রবাবলি আন্ডারটেকারের সাথে এমন একজনকার ম্যাচ পড়ে যায়, আই থিঙ্ক আন্ডারটেকারের সাথে বেস্ট একটি ম্যাচ ছিল এটি তার জন্য, কারণ তার ক্যারেক্টার এবং আন্ডারটেকারের ক্যারেক্টারও কোয়াইট সিমিলার। ওই ম্যাচটিতে যদি ব্রে হোয়াইট আন্ডারটেকারকে হারাও দিত, তবে আমরা অতটা অবাক হইতাম না, কেননা তাদের ক্যারেক্টার বা ব্রে হোয়াইট ওই সময় ওই টাইপের, কিন্তু ওই সময় ব্রে হোয়াইট প্রায় নতুন ছিল, তো ওই সময় কোনোভাবেই সে আন্ডারটেকারকে হারাইতে পারতো না। কিন্তু এখন আসলে যদি ব্রে হোয়াইট হারাই দেয় আন্ডারটেকারকে, তবে আমরা কেউ শক হবো না, কারণ এটাই স্বাভাবিক। অবশ্যই সেটাই হইলো, আন্ডারটেকার জিতে গেল ম্যাচটি ব্রে হোয়াইটের কাছে। প্রায় 15 মিনিট চলেছিল এই ম্যাচটি। ম্যাচটি ইন্টারেস্টিং ছিল, কারণ অনেক সময় আমরা দেখতে পেয়েছি যে ব্রে হোয়াইট এমন কয়েকটি মুভমেন্ট দিয়েছে যেখানে আমরা বুঝতে পেরেছি যে আন্ডারটেকার হয়তো ম্যাচটি হেরে যাবে এবং ব্রে হোয়াইট জিতে যাবে, কিন্তু তা হলো না। শেষ ম্যাচে আন্ডারটেকার ম্যাচটি জিতে যায়, এবং ফাইনাল ওই ম্যাচটি আসে যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম, দি বিগ ডগ রবিন রেইন্স এবং ব্রক লেসনারের মধ্যকার। এবং ওই সময় আমাদের বা আপনাদের সকলেরই প্রায় পছন্দের ছিল রবিন রেইন্স। তো আমরা সবাই অপেক্ষায় ছিলাম যে এই ম্যাচটিতে কি হয় এবং ফলাফল। আমরা অবশ্যই এটা
এক্সপেক্ট করছিলাম যে রবিন রেন্স ম্যাচটি জিতে যাবে, কিন্তু এটার যে এন্ডিংটা হয়েছিল এটা একেবারে অবিশ্বাস্য ছিল। ব্রক লেসনার এই ম্যাচটি চলাকালীন অনেক বেশি ডমিনেটও করেছিল রবিন রেন্সকে, এবং ম্যাচটি অনেক ইন্টারেস্টিং চলতেছিল, এবং যেই জিততো হোয়াট এভার ব্রক লেসনার ও রবিন রেন্স যেই জিততো সে অনেক বেশি বেনিফিট পাইতো। মোস্ট প্রবাবলি রবিন রেন্সের চান্স লাগতেছিল ম্যাচটি জিতার, বাট দেন কামস সেথ ফ্রিকিং রবিন। যখনই সেথ রলিন্সের ওই থিম সংটি বাজতে শুরু করে, দি ক্রাউড ওয়াজ ক্রেজি। 5 সেকেন্ডের জন্য আমি বুঝতে পারিনি যে কি হচ্ছে বা সেথ রলিন্স কেন আসলো, কিন্তু তারপর আমার কাছে হঠাৎ মনে হইলো যে যে সেথ রলিন্সের কাছে মানি ইন দ্য ব্যাংক আছে। সেথ রলিন্স প্রায় 90 কিলোমিটার স্পিডের গতিবেগে আসে এবং ক্যাশ ইন করে এবং রবিন রেন্স এবং ব্রক লেসনারকে হারিয়ে দিয়ে দি নিউ WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ হয়ে যায়। এখানে একটা কথা বলাই যায় যে যখন সেথ রলিন্সকে কাঁধে উঠিয়েছিল ব্রক লেসনার মারার জন্য, তখন যে রবিন রেন্স আছে তাকে স্পেয়ারটা দিয়ে দেয়। এই স্পেয়ারটা যদি তাকে না দিত তাহলে হয়তো বা সেথ রলিন্স ম্যাচটি জিততো না এবং অন্য কিছু হতে পারতো এই ম্যাচটির ভবিষ্যৎ। ভাই আমার মনে হচ্ছিল যে টিভিটা ভাঙে ফেলি, কারণ যার জন্য আমি এত রাত পর্যন্ত জাগেছিলাম যে আমি রবিন রেন্সকে WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ উঠাইতে দেখবো, কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো না এবং দুঃখ ভরা মন নিয়ে আমি আবার ঘুমাতে গেলাম। এবং সত্যি কথা বলতে গেলে এই ম্যাচটি অনেক বেশি অসাধারণ ছিল এবং এর এন্ডিংটা অনেক বেশি অসাধারণ ছিল, কারণ এর আগে কখনো রেসলমেনিয়ার মেইন ইভেন্টে কেউ কখনো ক্যাশ ইন করেনি মানি ইন দ্য ব্যাংক, এবং সেথ রলিন্স এটা ক্যাশ ইন করে জিতেও যায়। এবং অবশ্যই সেথ রলিন্সের জন্য এটা একটা আইকনিক মোমেন্ট ছিল, বা WWE এর জন্য একটা আইকনিক মোমেন্ট ছিল এটা। আর ইউ কিডিং মি দ্যাট রেসলমেনিয়ার মেইন ইভেন্ট চলতেছে, কিন্তু হঠাৎ করে সেথ রলিন্স আসে, মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে এবং হারিয়ে দেয়, তাও আবার রবিন রেন্স Brock Lesnar. But guys, good or bad, but this moment is historic and this moment is iconic for WWE, and প্রত্যেক WWE ফ্যান এই মোমেন্টটি মনে রাখবে, কারণ হয়তো বা কেউ রবিন রেন্সকে দেখতে চেয়েছিল এবং কেউ ব্রক লেসনারকে, কিন্তু এসে যার সেথ রলিন্স এবং এই আর। And at the end, WrestleMania 31 is awesome and it's the best WrestleMania. I think it's the best WrestleMania ever. তো গাইস এখানেই ছিল আমাদের ভিডিওটি। তো আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। এবং গাইস আপনাদের যদি পছন্দের কোনো বিষয় থাকে যে আমি যেন এই টপিকে ভিডিও বানাই, তবে অবশ্যই আমি কমেন্ট বক্সে জানাবেন এবং আমি চেষ্টা করবো সেই বিষয়ে ভিডিওটি বানানোর।